ফিক্সড প্রাইসের দোকান? কিনা পড়ে যে বেশি ভাই। হাজার কিনা পড়ুক বেশি, আপনারা ফিক্সড প্রাইসে ব্যবসা করেন? কম বলতে আমরা কমই দামটা বলি, বুঝছেন? আমরা যদি 80 তাহলে কম বলেন না, একটু বেশি বলেন। আমরা 80 টাকা বললাম। খুব ভালো একটা কন্টেন্ট মিস করতেছিস। 50 টাকা শোধ নাই। আমি যেটা কোনোদিন খাইনি, মানে আমি একটু মাছ নিলাম আর এক মুঠ মুড়ি। ইমার্জেন্সি এটাতে চলে যাচ্ছি, প্রচন্ড বাতাস হচ্ছে তো, নদী একদম পুরো উল্টাপাল্টা করতেছে, এর জন্য এটাই আমরা নিলাম আর কি, কারণ অন্যগুলা লঞ্চ টঞ্চ একটু ভয়ই পাচ্ছিলাম। এই ভোলায় আসছি কিছু একটা খাবো এবং ইলিশ খাবো, এটা হচ্ছে আমার পণ ছিল। আমরা বরিশাল সম্পর্কে আমরা অনেক সময় বলি না মজা করি যে লঞ্চের পিছন ধরে আসছে ইত্যাদি ইত্যাদি, কত ধরনের কথাবার্তা বলি। আমাদের বরিশাল বিভাগের সব থেকে কঠিন যে যাত্রাটা সেটা এখন শুরু হবে, মানে ভোলা। আমরা পটুয়াখালী থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছি। সেটা হচ্ছে যে বরিশালের মেইন শহরে ঢোকার আগেই লাহারহাট যে ফেরিঘাট আছে বা লঞ্চ টার্মিনাল আছে, আমরা সেইখান থেকে ভোলার জন্য ফেরিতে উঠব। এবং বলে রাখা উচিত যে সেদিন গরমের মাত্রা ছিল মাত্রাতিরিক্ত, মানে আমাদের শরীরে মনে হচ্ছিল যে অ্যাটলিস্ট 50 তো হবেই। অ্যাকচুয়ালি 50 ছিল না, হয়তো 38-40 ছিল, কিন্তু সে গরম ছিল অকল্পনীয়। তো যাই হোক, মোটরসাইকেল টেনে আমরা মাঝখানে দু এক জায়গায় দাঁড়াইছিলাম। তো আমরা সোজা ফেরিতে গিয়ে উঠছি এবং ফেরির যে গতি ছিল এবং উপরের যে টেম্পারেচার ছিল তাতে মনে হচ্ছিল যে আমরা স্লো কুক হচ্ছি। মানে থাকে না যে মাংস খুব স্লোলি কুক করলে পরে খুব ভালো রান্না হয়, তো আমাদের সেই অবস্থা হয়ে গেছিল। আমাদের মনে হচ্ছিল যে খুব আস্তে আস্তে কেউ আমাদের ভুনা করতেছে। আর ফেরির গতির কথা আর কি বলবো, মনে হচ্ছিল কি যে নেমে যায় সাঁতার কেটে একটা ঠেলা দেই ফেরিতে, যদি একটু দ্রুত যায়। তো শেষ পর্যন্ত আমরা ভোলায় নামছি। তবে ভোলায় নেমে আমরা যে একটা ভুল করছি সেটা হচ্ছে যে আমরা সরাসরি শহরে যাইনি, আমরা চলে গেছি তুলাতুলিতে। মানে আমরা শুনছিলাম একটা ফেসবুক পোস্টের মাধ্যমে যে তুলাতুলিতে নাকি বেশ ভালো খাবারের দোকান টোকান আছে। তা আমরা চিন্তা করলাম যে প্রথমে ওই দিকেই যাই। তো একদম গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা আমরা পেয়ে গেছিলাম, মানে গুগল ম্যাপের সাহায্যে, যে তাহলে আর শহরে ঢোকা লাগতেছে না, আগে তুলাতুলিতে যাই, তারপরে না হয় ওইখান থেকে খাওয়া দাওয়া করে আমরা শহরে যাব। ওইখানে গিয়ে করছি আর এক ভুল, আমরা সরাসরি ওই রেস্টুরেন্টে না যাই, আমরা আগে চলে গেছিলাম এই শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র। আসলে ভিতরে দেখার মতো তেমন কিছু নেই, মানে কি ওই মেঘনা নদীর পাড়ে একটু বসা টসার বেশ সুন্দর জায়গা আছে, ওইখান দিয়ে আপনি ওই নেচারের ভিতর দিয়ে হাইটে বেড়াবেন, এই তেমন কিছু আর ছিল না। তো এইখান থেকে বেরোতে বেরোতে আমাদের মাগরিবের আজান দিয়ে দিছে। তারপরে যাই হোক দৌড়াদৌড়ি করে ইলিশ নামক একটা রেস্টুরেন্ট পাইলাম এই তুলাতুলি বাজারের একদম মাথায়। এরকম আরো বেশ কয়েকটা আছে, তবে এদের এই রেস্টুরেন্টগুলো না মেঘনা নদীর উপরে খুবই সুন্দর দেখা যাচ্ছিল। আচ্ছা, ওই সামনে আরো একটা আছে, কিন্তু যাই হোক আমাদের চোখের সামনে যেটা পড়ছে এটাতেই উঠে গেলাম। তুই কি সব মাছ সামনে নিয়ে বসে গেলি? গুড গুড। এটা কি ইলিশ ভাই? স্যার এটা হচ্ছে ছোট সাইজ, আপনার বড় সাইজ দেওয়া যাবে স্যার। আচ্ছা, এটা কি কোথাকার ইলিশ ভাই? আমাদের মেঘনা নদী স্যার, এটা এই পাশে নদীর থেকে সামনে ঘাট আছে আমাদের এই মেঘনার ইলিশ স্যার। আর বড় আছে স্যার। কাঁকড়া কত করে ভাই? কাঁকড়া মানে ফ্রাইটা একদম, ভুনাটা একদম। ফ্রাই কত? প্রায় 200 টাকা। এই কাঁকড়াটা মানে ফ্রাইটাই সহ আর কি 200, তাই তো? কোথাকার চাষের? চাষের না, চাষের না, মনপুরা থেকে। সামুদ্রিক কাঁকড়া মনপুরা থেকে না? নাম শুনছেন স্যার? হ্যাঁ হ্যাঁ। ও কবে আনছেন? এত ফ্রিজিং করা। স্যার ওই জল তো থাকে না অনেক। চিংড়ি এটা? চিংড়িটা স্যার 550 টাকা এই নদীর। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমরা এখান থেকে বেরোয় আসছি এই রেস্টুরেন্টটার থেকে, কারণ হচ্ছে ওনাদের দামটা আমার কাছে খুব একটা সুবিধা লাগে নাই। তো ওনাদের জায়গা কিন্তু খুব সুন্দর, দেখছেন পুরা মাচা। আমরা ওইদিকে যাচ্ছি কারণ হচ্ছে উনি ওই ইলিশটার দাম 800 টাকা চাইছে, এত পিচ্ছি একটা ইলিশ। আমি একটু দেখার জন্য যে আসলে কি ইলিশের দাম এত কিনা, একটু যাই দেখি, একটু যাচাই করে আসি অ্যাটলিস্ট। তো আমরা পরবর্তীতে যে রেস্টুরেন্টটাতে গেলাম ওইটাও সেই একই রকম ব্যাপার, দেখতে খুব সুন্দর, খুব গর্জিয়াস করে, একদম সাংঘাতিক করে সুন্দর রেস্টুরেন্ট। কিন্তু এখানকার এই ইলিশটারও অবস্থা দেখেন, মনে হচ্ছিল কি যে পাথর হয়ে গেছে। আর ইলিশের সাইজ টাইজ আমি কোনো ভাববারটি বুঝতেছিলাম না। এটার দাম চাইছিল 1200 টাকা। তো আমরা আর কোনো উপায় না দেখে সে আগের রেস্টুরেন্টেই ফেরত চলে গেছি।
এবং যাওয়ার পরেও আমি আরো কিছু দামাদামি করার চেষ্টা করছি, কিন্তু সুবিধা করতে পারি নাই। ফিক্সড প্রাইসের দোকান, কিনা পরে যে বেশি ভাই। হাজার কিনা বড় বেশি, আপনারা ফিক্সড প্রাইসে ব্যবসা করেন? কম বলতে আমরা কমই দামটা বলি, বুঝছেন? আমরা যদি তাহলে কম বলেন না, একটু বেশি বলেন। আমরা 80 টাকা বললাম, আপনার কত আছে ভাই? 200 টাকা দিয়ে। না ভাই শোনেন, আমি একটা সত্যিটা কথা বলি। ভোলায় আসছি, আপনাদের এই 6টা জেলা ঘুরতেছি জি ভাই। বরিশালের। এই ভোলায় আসছি কিছু একটা খাবো এবং ইলিশ খাবো, এটা হচ্ছে আমার পণ ছিল, এই কারণে আমি নিচ্ছি। এবং আমাদের লঞ্চের টাইমও শেষ, প্রায় চলে আসতেছে, কিন্তু আপনারা একেবারে ফিক্সড প্রাইসে জিনিস বেচতেছেন, এটা খুব অবাক করা বিষয়। পরোটা বা কোনো কিছু অন্য কিছু আছে? না না, আমরা মুড়ি দিয়ে খাবো, ভোলার খাবারই খাবো আমরা। মুড়ি দিয়ে নাকি ইলিশ খায়? আমি জীবনে খাই নাই, এটাই আমি খাবো আজকে, মুড়ি দিয়ে ইলিশ। লেটস গো। ইলিশ মুড়ি, বিষয়টা অন্যরকম। আর এতে জায়গাটা দেখেন, সেই জায়গা। আমরা একদম উপরে যাই বসি, 3 তলায়। এই হচ্ছে তাদের প্রপার্টি আর কি, এই রেস্টুরেন্টটার। ওই যে আমাদের আসল পুরুষ ইমন ভাই নিচে, বেশ সুন্দর। আর এই যে মেঘনা নদী, একদম বিশাল মেঘনা। অন্ধকারের ভিতরে হয়তো দেখতেছেন না আপনারা, ব্যাপক সুন্দর জায়গা। এই মাচা এসে বসছি, মাচাটা এত সুন্দর, মানে আসলে রাত্রেবেলা বলে আপনাদেরকে কিছুই দেখাতে পারতেছি না। সো ভোলার এই জায়গাটা, মানে আমি আজকের পুরা জার্নিতে, ভোলার জার্নিটা মানে আমার এই টোটাল বরিশালের জার্নিতে ভোলার জার্নিটা আমার সব থেকে কঠিন গেছে, মানে সব থেকে কষ্টের একটা জার্নি হয়েছে। তাছাড়া অন্যান্য জেলায় তো আমি বাই রুটে যাইতে পারছি বা ফেরি পার হইতে গেলেও সেটা খুব অল্প। আজকে গরমও যেমন পড়ছে, ফেরি 1.5 ঘন্টা সময় লাগছে পার করতে বরিশাল থেকে, মানে চরমনাই থেকে ভোলায় আসতে। তবে এখানে আসার পরে এই যে জায়গাটা, এই জায়গাটা আমাকে একদম মুগ্ধ করে ফেলছে। পিছনে মেঘনা নদী একটু পরপর খেপে যাচ্ছে, ওই ক্ষিপ্ত মেঘনা নদীর গর্জন। আর হচ্ছে একদম মানে আমাদের মাচার নিচে না মাঝে মাঝে পানি প্রায় কাছাকাছি চলে আসে, মেঘনার পানি। আর এখন হচ্ছে ইলিশ ভাজা আনতেছে, তবে ইলিশের দামটা নিচে 800 টাকা। আমি জানি বেশি, বাট তারা আমাদেরকে ছেড়ে দিচ্ছে যে ভাই না নিলে আমাদের কিচ্ছু করার নাই। ইলিশের বর্তমান বাজার এই অবস্থা, আপনারা হয়তো দেখছেন ভিডিওতে। তাদের সাথে অনেক তর্ক বিতর্ক করার চেষ্টা করছি, কোনো লাভ হয় নাই। টানুক। এবং ইলিশ নাকি মুড়ি দিয়ে খায়, আমি জীবনে খাই নাই। এটা অবশ্যই হয়তো এলাকার খাবার, অথবা অন্য এলাকারও হইতে পারে, আমি জানি না, বাট আমি খাইনি। সো এখন খাবো ইলিশ মুড়ি দিয়ে খাবো, সাথে কাঁকড়া ফ্রাই খাবো। কাঁকড়াগুলো দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে, এর জন্য নিলাম। 200 টাকা করে, 150 টাকা করে নিচ্ছে শেষ পর্যন্ত। এই তো আসুক। এই হচ্ছে তাদের কাঁকড়া ফ্রাই, দেখা যাক। কেন জানি মনে হচ্ছে জিনিসটা ক্রিস্পি না। ওকে, উপরে যে ব্যাটারটা দিছে, ব্যাটারটা কিন্তু ক্রিস্পি না। মানে আমি মনে করছিলাম যে একটু কামড় দিলে কর 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 করে শব্দ হবে, সেরকম কিছু না। বাট সত্য কথা, কাঁকড়াটা অনেক ভালোভাবে ভাজছে, অনেক মজা হয়েছে আর কি। কাঁকড়াটা অনেক মজা করে ভাজছে। এমন মনে হচ্ছে আর একটা কাঁকড়া নিলে ভালো হতো, এখন নিতে গেলে তো দেরি হয়ে যাবে। ভেরি টেস্টি। মানে পিছনে নৌকা যাচ্ছে, ঘর ঘর শব্দ শুনলে পরে আমার দোষ নেই, এটা মেঘনা নদীর নৌকার দোষ। ভেরি নাইস। আচ্ছা, মাছটার কথা প্রথমে বলি। ও বাতাস, মনে হচ্ছে উড়াই নিয়ে চলে যাবে, অস্থির বাতাস। আচ্ছা, মাছটার কথা বলি। মাছটা না জেনুইন খুবই সুস্বাদু, বাট মাছ নিয়ে এদের হতাশা কিন্তু প্রচুর, কারণ মাছ নাই। মাছের দাম, ইলিশ মাছের দাম অনেক। এবং এই কথাটা আমি মাওয়াতেও শুনছি, মাওয়াতে যখন লাস্ট গেছিলাম ওখানেও শুনছি যে মাছের প্রচন্ড আকাল, এই কারণে মাছের দাম প্রচুর বাড়তি। এনিওয়ে, এখন আমি যেটা কোনোদিন খাই নাই, মানে আমি একটু মাছ নিলাম,
আর এক মুঠ মুড়ি। উড়াই নিয়ে যাচ্ছে। ফাটাফাটি ইলিশ মাছ ফাটাফাটি, মুড়ি ফাটাফাটি, বাতাস ফাটাফাটি, কিন্তু সমস্যা হচ্ছে একটা জিনিস ফাটাফাটি না, বাতাসের যে বেগ। একটু পরে আমরা লঞ্চে উঠবো বরিশালের। আমাদের তো ভাই অভ্যাস নাই এত বড় নদীতে এত বড় যাত্রার লঞ্চে। সবে উপরাল্লাহ মালিক, হায়াত মতের মালিক আল্লাহ। একটা ছোট্ট একটা ডিম আছে, তো আমি ইনশর্ট বলবো ভোলায় এসে আমাদের লাস্ট যে খাবারটা, মাশাআল্লাহ খাবারটা খুব ভালো গেছে আলহামদুলিল্লাহ। যদিও ওই যে ইলিশের দাম নিয়ে তো অবশ্যই আমিও আপসেট, দোকানদারও আপসেট, সবাই আপসেট। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখন বাজে গেছে হচ্ছে 8টা। আমাদের খুব একটা শখ ছিল যে আমরা চলে যাব হচ্ছে ভোলা সদরে, কিন্তু আমাদের ফেরি আমরা জানতে পারলাম যে 9:30টায়। এখন 9:30টায় যদি ফেরি হয় আমরা সদরে যাব কখন? মানে আমাদের প্ল্যানিং এ কি কোনো সমস্যা ছিল কিনা আমি জানি না, বাট আমাদের আসলে উচিত ছিল যে ভোলায় আর একটু সময় দেওয়া, কিন্তু সেই সময়টা আমরা আসলে দিতে পারি নাই। এটা আমাদের, যাই হোক, তারপরেও আমরা এখন ফেরিঘাটে যাচ্ছি, যাই দেখবো যে আমরা মানে পরবর্তী মানে লেট করে একটু যাইতে পারি কিনা। লেট করে গেলে আমরা একটু ভোলা সদরে ঢুকবো। তো এই হলো অবস্থা। আমরা এখন ওই যে কার্নিভাল ক্রুজ, এই যেটা হচ্ছে কার্নিভাল ক্রুজ লাইনের কার্নিভাল ওয়েভ নামক যে লঞ্চ বা ফেরি, সেটাতে আজকে যাচ্ছি। এইটাতে সমস্যা হচ্ছে কি, এটাতে এসি নাই, কিন্তু যেটা কার্নিভাল ক্রুজ যেটা, সেটাতে আবার এসি আছে। এখন ইমার্জেন্সি এটাতে চলে যাচ্ছি। প্রচন্ড বাতাস হচ্ছে, তো নদী একদম পুরো উল্টাপাল্টা করতেছে, এর জন্য এটাই আমরা নিলাম আর কি। কারণ অন্যগুলা লঞ্চ টঞ্চ একটু ভয়ই পাচ্ছিলাম। এই যে বরিশাল মানে ভোলা, তো ভোলাকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে। আর মানে বরিশাল বিভাগকে এইবারের জন্য আমাদের বিদায় দিতে হচ্ছে। আমাদের এই যে আমরা এখানে একটা রুম নিছি, এটা হচ্ছে ড্রয়িং রুম, মানে লিভিং রুম আর কি বলতে গেলে। এটা হচ্ছে ভিআইপি 1 আর এটা হচ্ছে ভিআইপি 2, মানে 2টা রুম আছে। আমরা এটা নিছি, ভিআইপি 1 রুমটা নিছি। এই হচ্ছে অবস্থা রুমের। রুমে কোনো এসি নাই, দামটা বলতেছি আপনাদের। ফ্যান ইজ ভেরি স্লো, ফ্যান ঘুরতেছে, প্রচন্ড গরম রুমের মধ্যে এখন পর্যন্ত। হয়তো পরে ঠান্ডা হয়ে যাবে বাতাসের কারণে। আর এখানে ছোট্ট ছোট্ট 2টা জানালা আছে, যেটাতে বাইরে তাকাইলে ভিউ হিসেবে অন্ধকার ছাড়া কিছু দেখা যায় না। তবে এই রুমটা নেওয়ার পিছনে সব থেকে বড় যে আকর্ষণ কাজ করেছে আমাদের, সেটা হচ্ছে এই জিনিসটা। এবং শুধুমাত্র এই মুগ্ধতার কারণে আমরা এই রুমটা নিছি। এখন আমরা রেস্ট নিব। গরম, প্রচন্ড গরম, এখন পর্যন্ত গরম। দেখা যাক ঠান্ডা হয় কিনা। আর এটা হচ্ছে ফেরির ভিতরকার মানে যে বসার যে জায়গাগুলো সেগুলো, আর হাতের বাম পাশে হচ্ছে যে বাঙ্ক বেড, এক এক রুমে 4টা করে বেড, ওগুলাতে আমরা আর থাকি নাই। আর এইটা হচ্ছে ওদের ডাইনিং হল, মানে ফেরিতে যেখানে খাওয়া দাওয়া করা হয়। সামনে 2জন বাবুর্চি, মেইন বাবুর্চির নাম হচ্ছে সুমন বাবুর্চি। তা উনি বিভিন্ন ধরনের খাবার দাবার রান্না করে রাখছে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই খাবার কখন পাবো? তো উনি বললো যে ভাই একটু ওয়েট করেন, আপনাদের জন্য এই ডালটা চচ্চড়ি করতেছি, এইটা হইলেই আপনারা খায় নিয়েন। তা বললাম যে ঠিক আছে, গরম গরম ডাল চচ্চড়ি দিয়ে খাবো। কিন্তু আমার না পোয়া মাছটা দেখে খুব লোভ হচ্ছিল, কিন্তু মুরগিটা সেরকম একটা সুবিধা আমার লাগতেছিল না ফার্স্টেই। আর এই 2জনের চেহারা এখন একটু ভালো দেখা যাচ্ছে, একটু আগে ছিল বিধ্বস্ত, মানে আমিও তো বিধ্বস্ত ততক্ষণে। তো আমরা এরকম একটা পরিবেশের ভিতরে সুন্দর মতো বাতাসের ভিতরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো আমাদের একদম গরম গরম ভাত দেওয়া হয়েছিল, একদম ধোয়া ওঠা ভাত। খুবই ভালো লাগতেছিল যে না, সারাদিন পরে এসে মানে মনে হচ্ছে কি মাটি কেটে আসছি। এখন গরম ভাত দিয়ে আমরা রাত্রের ডিনার শেষ করব। তখন মোটামুটি 1:30-2টা বেজে গেছে।
খাওয়া শুরু করছিলাম ঢেঁড়স দিয়ে। আমি কিন্তু ঢেঁড়স খাই, বাট একটু সেন্সিটিভ হয়েতে ঢেঁড়স যদি একটু বেশি গলে যায় তখন আমার কাছে ভালো লাগে না। হালকা একটু ডাটো ডাটো থাকলে আমার কাছে ঢেঁড়সটা খুবই মজা লাগে। আর আমার পছন্দ হয়েছে বিশেষ করে হচ্ছে এই পোয়া মাছটা। এই বিশাল সাইজের এই পোয়া মাছ, মানে বিশাল সাইজ কেন বলতেছি এটার পেছনে কারণ আছে। আপনারা এই সাইজটা দেখেন যে একদম মানে প্লেটের এক মাথার থেকে শুরু করে আর এক মাথায়, ক্যামেরায় হয়তো অতটা ভালোভাবে আমি বুঝাইতে পারতেছি না। এই বড় এই পোয়া মাছটার দাম হচ্ছে 150 টাকা। নর্মালি পোয়া মাছ এরকমই থাকে 120 টাকা, 150 টাকা বা 100 টাকা। এবং পোয়া মাছটার স্বাদ ছিল অসাধারণ, আমার কাছে ব্যাপক মজা লাগছে। মানে ওই উটকো মশলাও নাই, কিচ্ছু না, একদম প্লেন করে রান্না করা, কোনো স্টাইল করা হয় না এর ভিতরে। আর তার মধ্যে আবার সুমন ভাই মানে আমাদের বাবুর্চি সাহেব, উনি আবার আমাদের জন্য ওই পেঁয়াজ পোড়ায় নিয়ে আসছে। বলতেছে যে ভাই এটা দিয়ে খান, ওই মাখায় টাকায় খাইলে বা ডাল চচ্চড়ি যখন খাবেন খাইলে খুবই ভালো লাগবে। তো আমরাও সেই মতেই খাই নিলাম। সে আমাদেরকে খুবই আপ্যায়ন করছে। আর সবচেয়ে বড় কথা, এই ডাল চচ্চড়ি যেটা তখন রান্না করা দেখছে, ডাল চচ্চড়ি আর পোয়া মাছ ফাটাফাটি লাগছে। আর রাত যখন 4:30 পোস্তগোলা মানে ঢাকায় ফিরে এসে থামছে। তো এই তো এখন আমি আসি হচ্ছে তালতলায়, মানে তালতলা মার্কেটের সামনে, খিলগা তালতলা মার্কেটের সামনে। ভোর হয়ে গেছে। এখন কটা বাজে রে সাদি? 5:30 বাজে। তো তার মানে হচ্ছে এখন ঘরে যাওয়ার টাইম। ফেরি যাত্রা শেষ, মানে আমাদের বরিশালের যাত্রা শেষ। এখন এক কাপ চা খাচ্ছি সকাল সকাল। বরিশালের যাত্রা বলতে আসলে এমন না যে আমরা বরিশালের প্রত্যেকটা জেলা একদম সম্পূর্ণরূপে এক্সপ্লোর করতে পারছি বা এক্সপ্লোর করার খুব বেশি চেষ্টা করছি, সেটাও না। একরকম বলতে পারেন যে হাজিরা দিয়ে আসছি, অথবা বলতে পারেন যে বরিশাল সম্পর্কে একটা দুর্দান্ত একটা ইচ্ছা মনের ভিতরে নিয়ে আসছি যে যাইতে হবে, আবার ভোলায় যাইতে হবে, আবার ঝালকাঠি যাইতে হবে, আবার পটুয়াখালী যাইতে হবে, বরিশাল শহরে যেতে, মানে প্রত্যেকটা জেলায় আবারও যাইতে হবে, কুয়াকাটা যাইতে হবে, পিরোজপুর, বরগুনা, সব জায়গায় যাইতে হবে। এবং প্রত্যেক জেলায় 2 দিন 3 দিন 4 দিন করে করে থাকতে হবে। মশা। তো এই তো বরিশাল। বরিশাল সম্পর্কে যে ধারণা ছিল, আচ্ছা সাদি, একটা খুব সহজ একটা কথা বল। তুই বরিশাল নিয়ে যেই রকম মানে একটা থাকে না যে চোখে একটা কল্পনা থাকে, মনে একটা কল্পনা থাকে যে অমুক জায়গাটা এরকম হবে, তোর কি সেই যেটা নিয়ে গেছিলি সেটা নিয়ে ফেরত আসছিস? না, হ্যাঁ, একদমই আলাদা। এবং আমার কাছে মনে হয় যে যারা বরিশাল সম্পর্কে, আমরা অনেক সময় বলি না, মজা করি যে লঞ্চের পিছন ধরে আসছে ইত্যাদি ইত্যাদি, কত ধরনের কথাবার্তা বলি। আপনারা না ওই দুষ্টামি করেন, ঠিক আছে, আমিও দুষ্টামি করি, আমাদের ইমনের সাথে আমিও দুষ্টামি করি, বরিশাল বলু, কিন্তু বরিশাল যায়নি, ধারণা 100% চেঞ্জ হয়ে যাবে। আর বরিশালের মানুষের রান্না বান্নার ওটার তো হিসাবই আলাদা। আর বরিশালের যতগুলো ভিডিও আছে ইনশাল্লাহ একটা প্লে লিস্টেই পাবেন আমার ইউটিউব চ্যানেলে। তাছাড়া কক্সবাজার, সিলেট, চিটাগাং, খাগড়াছড়ি, রাঙামাটি সবই আছে ইনশাল্লাহ, ভবিষ্যতে আরো আসতেছে। তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি, মানে বরিশালের ভিডিও আজকে দি এন্ড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন, মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিন। আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ। চা খাই, তারপরে বাসায় যাই।